বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা, জুনায়েদ সাকি। সামলাতে হবে অনেক পরিস্থিতি। মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বেলা ১১:৪০ তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসিফ জানান, সরকারের ১.৫ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে। জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এমন তথ্য আছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে। ধানমন্ডি ১০ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আসিফ। গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ২ ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এদিকে ঢাকা ১০ আসনে ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। রোববার ২৫ ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত ৮:৩০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এই সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সাইরুল কবির আরও বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াকোল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, দপ্তর দায়িত্বে সাত্তার পাটোয়ারি। নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা, জুনায়েদ সাকি। দেশের গণতান্ত্রিক রূপান্তর ও নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ থামিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুনায়েদ সাকি বলেন, আমরা দেখেছি প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা করা হয়েছে। এর পরপরই সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর ভবনেও হামলা হয়েছে। এই ধারাবাহিক হামলাগুলো ন্যাক্কারজনক। এগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে ওসমান হাদিকে হত্যা করা হলো তাতে সারা দেশের মানুষ শোকাহত ও ক্ষুব্ধ। গতকাল আমরা তার জানাজায় দেখেছি সারা দেশের মানুষ কিভাবে সেখানে যুক্ত হয়েছে। তার শাহাদাত একদিকে আমাদের শোকাহত করেছে, অন্যদিকে ক্ষোভে ফুঁসিয়ে তুলেছে। জুনায়েদ সাকি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচন চেয়েছি। এই ৩টি বিষয় আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমরা দেখছি পতিত ফ্যাসিস্টরা ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, একদল স্বার্থান্বেষী মহল মানুষের ক্ষোধকে কাজে লাগিয়ে গণমাধ্যমের ওপর হামলা চালাচ্ছে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে আক্রমণ করছে। এতে মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই আন্দোলন দেশের ইতিহাসে এক বিরাট ঐক্য তৈরি হয়েছিল।
সেই আন্দোলনে রাজনৈতিক দল, মত ও আদর্শে পার্থক্য থাকা সত্ত্বেও জনগণের বৃহৎ ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। বর্তমান সময়কে গণতান্ত্রিক রূপান্তরের পর্ব উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, আমাদের লক্ষ্য রাষ্ট্রকে গণতান্ত্রিক করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করা এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতেই তারা উঠে পড়ে লেগেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এটি সফল হতে না পারে। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সরকারের দায়িত্ব ছিল এই ঐক্য বজায় রাখা, মানুষের জানমাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সেখানে ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার রহস্যজনকভাবে নীরব ছিল। তিনি প্রশ্ন তোলেন, কেন আইন শৃঙ্খলা বাহিনী এসব নাশকতামূলক তৎপরতা ঠেকাতে পারেনি? ক্ষুব্ধ মানুষকে সহজেই উত্তেজিত করা যায়, একদল সেটাই করছে। শেষে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এগুলো আমাদের জাতীয় স্বার্থ। কেউ যেন এই জাতীয় স্বার্থ বানচাল করতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে এই আততায়ী ও নাশকতাকারীরাই লাভবান হবে। রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী যুগান্তরকে বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে। তারেক রহমানকে দলের নিয়ন্ত্রণ তার হাতে নিতে হবে তৃণমূল পর্যন্ত। আর নির্বাচনের পরের চ্যালেঞ্জ হল, আমাদের তরুণ প্রজন্ম চায় বাংলাদেশের যে মালিকানা এটা জনগণের হাতে ফেরত দিতে হবে। সেই কাজটি করতে হবে বিএনপির শীর্ষ নেতাকে। তিনি বলেন, এখানে নানা রকমের ফোর্স আছে, বাইরের শক্তি আছে, নিজেদের ভেতরের ডিভিশন আছে। তারেক রহমানের একটা বড় পরিসরে ঐক্য তৈরি করতে হবে। ঐক্য মানে পার্টির ঐক্য না, জনগণের সাপোর্টের একটা ঐক্য করতে হবে। এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো দুর্নীতি। দুর্নীতি দূর করলে বাংলাদেশের সমস্যা অর্ধেক সমাধান হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, নির্বাচনের আগের চ্যালেঞ্জ হল বিএনপিকে সংগঠিত রাখা, দলকে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে যাওয়া। যারা দলে বিদ্রোহী প্রার্থী হতে চান তাদের নিবৃত্ত করা, বিদ্রোহী যাতে না হতে পারেন। নির্বাচনী প্রচারণাও যথাযথভাবে করতে হবে। ভোটের মাঠে অন্যান্য দলের চ্যালেঞ্জ মোকাবিলা করা হল বাহ্যিক চ্যালেঞ্জ। খেয়াল রাখতে হবে, বিএনপির প্রচারণা অন্যান্য দলের চেয়ে যেন দুর্বল না হয়। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, প্রশাসনের ভূমিকা যেন নির্বাচনকালীন বিএনপির বিরুদ্ধে না যায়। কেউ যেন বিএনপিকে প্রশাসনিকভাবে দুর্বল করতে না পারে, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খেয়াল রাখতে হবে নির্বাচনের সময়। তিনি বলেন, আমার কাছে মনে হয় তারেক রহমান ফিরে এলে এক ধরনের শৃঙ্খলা চলে আসবে। দলের পাশাপাশি দেশের অধিকাংশ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেবে। বিএনপির মাঠে ময়দানে যে অঙ্গীকার করছে, এর বাস্তবায়ন করে দলটিকে দেখাতে হবে। সামাজিক শৃঙ্খলা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে যা যা করার প্রয়োজন তা করতে হবে। এটা করতে পারাটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষকে সুশাসন দিতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশকে ঘিরে একটা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্ত ইতোমধ্যে স্পষ্ট। একটা ফেইল স্টেট বানানোর অপচেষ্টা আছে। নির্বাচনে জেতার আগেই তারেক রহমানের একটা দায়িত্ব হল ফেইল স্টেটের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করা। আসলে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দেশপ্রেমিক মানুষেরই এটা কর্তব্য। তিনি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলের শীর্ষ নেতা, ফলে তার দায়িত্ব অন্যান্যদের চেয়ে বেশি। এই মুহূর্তে এটা প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ও, পরদিন থেকে এখানে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তই থাকবে, যা হবে অনেক কারণে। একটা কারণ হল, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, ফলে ওরা রাজনীতিতে ফেরার চেষ্টা করবে। তারপর এখানে ইতোমধ্যে একটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটে গেছে। তারা তো আর নির্বাচনপন্থী না, তাদের ক্ষমতায় যাওয়ার আলাদা একটা ধরন আছে। তারাও চাইবে তাদের রাজনীতি নিয়ে ক্ষমতায় যেতে। একদিকে আওয়ামী লীগের উত্থান বা ফিরে আসার